থেকে দিল্লিকে জানানো হলো, শর্ত দেওয়া হলো, তারপর কি আসলে কোথায় আটকে আছে, কোথায় অগ্রগতি বাকি? না, আমার তো অগ্রগতির কথা জানি না, কারণ হচ্ছে যে কূটনীতির ব্যাপারটাকে না, এরা যেহেতু 17 বছর বাইরে ছিলেন, কোনো ক্ষমতায় ছিলেন না, কূটনীতি বস্তুটা কি যারা কার্যত পরিচালনা করছেন তারা কূটনীতির কও জানেন। কূটনীতিতে সবসময় সবসময় বাংলাদেশ তার নিশ্চয়ই তার যে সার্বভৌম রাষ্ট্রের যেগুলো দাবি সেগুলো অবশ্যই রাখবে, রাখবে না তা তো নয়, সেগুলো রাখবে, কিন্তু সেই দাবিটা এমন একটা জায়গায় নিয়ে যাবে না যাতে দরজা বন্ধ হয়ে যায় আলোচনা। দরজা বন্ধ রাখলেও জানালা খুলে রাখতে হয়, কিন্তু যে ধরনের শর্তাবলীর কথা বলছেন যেটা হাস্যকর, হাস্যকর এই কারণেই বলছি, কূটনীতির জানেন। তার কারণ হচ্ছে যে স্কুল কলেজ লেভেলের রাজনীতিতে নিয়ে এসছেন কূটনীতিকে, দুটো দেশের সম্পর্ককে। আপনি কি জানেন প্রত্যর্পণ চুক্তি অনুসারে কি হয়, নিয়ম কানুন জানেন কিছু? কিছুই জানেন না। আপনি চিঠি দিলেন, পরের দিন শেখ হাসিনাকে বাক্স প্যাটটা সমেত পিটিয়ে দিতে হবে, এইটা তো ওদের ধারণা প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে। আসলে তা নয়, আসলে তা নয়। এটা দিয়ে ডোমেস্টিক অডিয়েন্সকে একটা খুশি করার একটা চেষ্টা করে তো বাংলাদেশের বৃহত্তর মানুষের স্বার্থর ক্ষতি করছে। আমি বলছি এই কারণেই বাংলাদেশের দিনে, ঢাকা শহরে দিনে 3-4 বার লোডশেডিং, এবং গ্যাস নাই বহু জায়গাতেই, রান্না হচ্ছে না, এবং এখন তো প্র্যাকটিক্যালি সেই পুরানো উনুনে ফিরে যেতে হবে বলে মনে হচ্ছে। আমি তো ঢাকা শহরের কথা বলছি, এটা জানি, গ্রামগঞ্জের অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়াবহ। এবং সেইখানকে এমনকি অনেক আমার অনেক পরিচিত বন্ধু তারা বলেছেন যে তারা সকলে ইন্ডাকশন হিটার কিনেছেন, কিনে রান্না চাপিয়ে ইলেকট্রিকে যেই দিচ্ছেন, ইলেকট্রিকে লোডশেডিং চলে যাচ্ছে, খাওয়ারও তৈরি হচ্ছে না। এই অবস্থাটা থেকে দেশে যে ধরনের বিক্ষোভ চলছে, এবং আমি যেটা দেখেছি বেশ কটা বেশ, যেটাকে খুব ভালোভাবে ব্যবহার করছেন আহ এনসিপি এবং জামায়াত। জামায়াত খুব চমৎকার পেছনের সারিতে আছে, কিন্তু সামনে এগিয়ে দিয়েছে এনসিপি কে। এবং এনসিপি বেশ কয়েকটা আমি সমাবেশ এই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যথেষ্ট ভালো জনসমাগম হয়েছে। এই কারণেই হয়েছে যে মানুষের প্রত্যেকেরই যে অবস্থা, ত্রাহি ত্রাহি অবস্থা। স্লোগান কি ছিল? স্লোগান ছিল হয় গ্যাস দাও নয় গদি ছাড়ো। অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে গদি ছাড়োর দাবিটা কিন্তু সোচ্চার হচ্ছে। এবং তাতে কিন্তু একসময় ওখানে যারা আওয়ামী লীগ পন্থী সমর্থক আছে তারা বিএনপি কে নির্বাচনের সময় সহযোগিতা করেছিল, নাহলে জামায়াত আরো ক্ষমতায় আসছে। আজকে তারা বুঝছেন যে আমরা পস্তাচ্ছি, ভুল করেছি, করা উচিত হয়নি, কিন্তু কিছু উপায় ছিল না। কিন্তু আজকে এই অবস্থাতে সেই বিক্ষুব্ধ মানুষরা তারা কিন্তু সেই এনসিপির দাবি সমাবেশের পেছনে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে তারেক রহমান প্রমাদ গুনছে, তার গদি টলমল। এবং সেই কারণে কি করে সাধারণ মানুষকে সন্তুষ্ট করা যায়, তার হাতে একটাই অস্ত্র, শুধু একটা না, দুটো অস্ত্র। একটা হচ্ছে যে ওই হাদি হত্যাকারীর নামে, তিনি তো মানে বলছেন যে হত্যাকারী, বিচার চলছে, তদন্ত চলছে ভারতে, তিনি অভিযুক্ত বলতে পারতেন, কিন্তু তিনি বলছেন হত্যাকারী। হত্যাকারী কি করে জানলেন তিনি ভারতে, ঢাকায় বসে? আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার তারা প্রত্যর্পণ, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কথা না বললে। তৃতীয়ত শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, সেটা অ্যাকচুয়ালি শর্ত 3টে। অনুকূল পরিবেশ মানে হচ্ছে শেখ হাসিনা কোনো কথা বলবেন। এখন এরকম একটা অস্বাভাবিক এরকম একটা দাবি করার কারণটাই হচ্ছে, আর কোনো কারণ নেই, কিন্তু এদের উপায়ও নেই, তার উপায় নেই। এবং যার ফলে যেটা হয়েছে যে সেই ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে সমর্থন তাদেরকে মুখ বন্ধ করতে গিয়ে তাকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে তিনি যাবেন না। ভারত ছাড়া চলবে এটা কি করে? আপনার ওখানে তো কাঁচা মরিচ না কিছুদিন আগেও দাম ছিল 400 টাকা। ভারত থেকে সেই কাঁচামরিচ, শেখ হাসিনা যেখানে থাকেন সেখান থেকে কাঁচামরিচ যাচ্ছে, তার ফলে দাম কমে এসছে 100 টাকায়, তাই না? সেই কাঁচামরিচ যদি দেওয়া বন্ধ হয়, বিদ্যুৎ আমি ডিজেলের কথা বাদই দিলাম, ভারত এরকম কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। যে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছিল, সেরকম কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ক্ষেত্রে নেবে না। তারা মনে করছেন বাংলাদেশে এটা অপরিণত মস্তিষ্কের কাজ, তাদের এখনো পরিণত হতে বাকি আছে, অনেক পরিণত হওয়া সম্ভব না। তাদেরকে শুভবুদ্ধি দেওয়ার চেষ্টা অনেকেই হয়তো করবেন,
ফলে হয়তো সময় নেবেন, সময় নিয়ে পরবর্তীকালে ভারতে আসতে হতে পারে। তার ভারত থেকে তো এখনো তিনি ডিজেল পাচ্ছেন, ডিজেল নিচ্ছেন, বিদ্যুৎ নিচ্ছেন এবং সেটা আরো চাহিদা বাড়াতে চাইছেন। অথচ ভারতের সঙ্গে যে ব্যবহার করছেন, ভারতের সৌজন্যতা, ভারতের সৌজন্যতাকে তারা ভারতের দুর্বলতা ভাবছে। এটা সব থেকে বড় ভুল তার। কারণ বিএনপি দলের অস্তিত্ব সৃষ্টি হচ্ছে ভারত বিরোধিতা দিয়ে, এটা ভারত জানে। 2001 থেকে 6 ভারতের অভিজ্ঞতা ভুল কিছু নয়। বাংলাদেশের সাংবাদিক দল যখন এসেছিল তাদেরকে বলেও দেওয়া হয়েছে আমরা 2001 থেকে 6 ভুলিনি। ফলে তারা ভাবছেন যে তাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন, প্রথম দিনই আমন্ত্রণ জানিয়েছেন, তারপরে আবার ব্রিক্সে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। মানে ভারত যেন মরিয়া হয়ে গেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ ছাড়া ভারতের চলবে না। ভারত থেকে যে বাংলাদেশ থেকে যে কি ভারতে আসছে আমি তো জানি না, বরং ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু যাচ্ছে। তো এই অবস্থায় আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপাতত এই মুহূর্তে আহ সফর অনেক যে ধরনের ভাষা ব্যবহার করেছেন এটা কূটনৈতিক ভাষা না। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপনি বিবৃতিতে ভাষা ব্যবহার করছেন মাফিয়া, গণহত্যাকারী। এটা কোনো আরেকটা তৃতীয় দেশকে সেটা আপনি বলছেন। নিজের দেশের পুরনো সরকার সম্পর্কে আপনি বলছেন, তার ভুল ভ্রান্তি যাক সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, সেটা তৃতীয় দেশকে বলছেন। এরা হাস্যকর। মানে কূটনীতির, ওই জন্য বললাম কূটনীতি নতুন করে ক্লাস নেওয়া দরকার, না এদের শিক্ষা দেওয়া দরকার কূটনীতি। তা সত্ত্বেও গতকাল রাতে আপনারা তো শুনেছেন দীনেশ ত্রিবেদী পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছেন আমাদেরও কিছু যুক্তি আছে, যুক্তি ওদেরও যেমন আছে আমাদেরও যুক্তি আছে। সুতরাং তারপরেও কিন্তু আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা তো সম্পর্কটাকে তো পিছিয়ে রাখতে চাইছি না। আমরা কারণ যে ভারত এবং বাংলাদেশ নিকটতম প্রতিবেশী। আপনি যে যে জিনিসগুলো চাইছেন কে আপনাকে দেবে সেগুলো? পাকিস্তান, চীন, সেখান থেকে কি দেওয়া সম্ভব? দেওয়া তো সম্ভব না। এক সময় তো ভারত থেকে পেঁয়াজ যেত না, আপনি তুরস্ক থেকে চেষ্টা করেছিলেন, সেই তুরস্কের পেঁয়াজ তো খেয়ে নাকি মন ভরে। এখন এই অবস্থায় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে সিদ্ধান্ত, যে বাংলাদেশের মানুষের প্রতি, শুধু ভারতের সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের প্রতি, বেশিরভাগ মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। এটা শুধরালে তাহলে তারেক রহমান টিকবেন, যদি না শুধরান আমি আজকে আপনাকে বললাম তারেক রহমানের গদি টলবে। বলুন। আমি একটা প্রশ্ন আপনাকে রেখে যাই, পরের বার এসে শুনবো। সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে ভারতেরও কিছু ইয়া আছে, বাংলাদেশ যেরকম শর্ত হচ্ছে আপনি কূটনীতির ভাষা নিয়ে প্রশ্ন, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে কূটনীতির ভাষা কিরকম হতে পারে কিনা, যে মাফিয়া, ক্রিমিনাল, ষড়যন্ত্র, কি বলে এই গণহত্যাকারী, এগুলা হতে পারে কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, আপনিও বললেন। এখন ভারত আসলে ভারতেরও তো কিছু ইয়ে আছে, সেটা যদি একটু জানা থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আর এই যে বাংলাদেশ শর্ত দিল, এরপরে আমরা মাঝে মধ্যেই দেখি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি, প্রেস কনফারেন্স করে বক্তব্যগুলো দেন। এখন পর্যন্ত টিল নাও আমি এখন পর্যন্ত কোনো তথ্য এরকম পাই নাই। আর যদি আপনি ইন্টারনাল কোনো খবর পেয়ে থাকেন নিশ্চয়ই জানাবেন, এটা আপনার কাছে আসবো। যে শরীফ ভাইয়ের কাছে একটু শুনে আসি আপনার কথার সূত্র ধরেই। শরীফ ভাই একেবারেই গৌতম দা পরিষ্কার একটা শব্দ ইউজ করেছেন, দুবার করেছেন, মাঝখানে একবার করেছেন সব শেষে, যে তারেক রহমান ভারত সফর করলে এটা তার জন্য মঙ্গল, আর না করলে তার ক্ষমতা টলমল করছেন। এই কথাটা এটা গৌতম দা তো বললো মুখ ফুড়ে, তারপরেও কি বুঝ হবে এদের? এটা তো বোঝার ব্যাপার। এই কথাটা এমনি কথা না, যে কথাটার ইমপ্লিকেশনটা কি, এই যে তার যে কি অবস্থা হবে, যে এটা তো উনি বরং আমাদের প্রতি একটু সিম্প্যাথেটিক, এই জন্য পরিষ্কার বলে দিল। এই যে অবস্থা দেখতেছি, এটা দেখে তো মানে মুখ দেখানো যায় না মানুষের কাছে, যে আমি এজ এ ন্যাশনাল, আমি তো কারোর সাথে মানে মুখ দেখাইতে পারি না যে এই বিহেভ যদি থাকে, এই ধরনের রেটোরিক্স, এই ধরনের আর্টিকুলেশন। এটা দেশ, একটা স্বাধীন দেশ। আমি যদি আমার দেশকে স্বাধীন দেশ মনে না করি, তাহলে ওই জঙ্গি, জেহাদি, তারপরে এই যে সন্ত্রাসী, এই যে স্লাম ডগ, এই যে কয়েকজন ইনুসের আন্ডারে কয়েকদিন যে আকাম টাকাম করে দেশটাকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়ে গেল,
তাদের ভাষার সাথে যদি মিলে যায়, তাদের মতামত যদি আমার ডিপ্লোম্যাসিতে প্রতিফলিত হয়, তাহলে কোথায় থাকে বাংলাদেশ? এই বাংলাদেশটা কি এখানে ছিল? এই গত 15 বছরে 17 বছরে বাংলাদেশটা কোথায় ছিল? বাংলাদেশটা ছিল উন্নয়ন রোল মডেল। বাংলাদেশটা ছিল উন্নয়নশীল দেশ হিসেবে অলরেডি গ্রাজুয়েশন হয়ে গেছিল বাংলাদেশের। এই যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে গ্রাজুয়েশন হয়ে যে চলে আসলো, মধ্যম আয়ের দেশে চলে আসলো, আর তারপরে উন্নতির প্রত্যেকটা ইন্ডিকেটর প্রত্যেক বছর দিচ্ছিল, আর দেশটার কাছে দেশে ইনভেস্ট করার জন্য কে আসে নাই? বলেন কোন দেশ পিছিয়ে রয়েছে, বা পৃথিবীর কোন দেশ পিছিয়ে রয়েছে যে বাংলাদেশে সে ইনভেস্ট করতে এলো না? আমেরিকা তো ইনভেস্ট করে না, তারপরও সেও তো কম্পিটিশনে আছে। এরপরে যদি এই স্লামডগদের ওরা কয়জন, এই জুলাই জঙ্গিরা কয়জন, এদেরকে হিসাব হয়ে গেছে না? পৃথিবীর মানুষ জানে না? আমরা কাকের মতো লুকাইয়া ডিম সারলে কি কাজ হবে? যে ওরা কারা, ওদের পরিচয় কি? তো ওদের ভাষায় যদি একটা গভর্নমেন্ট কথা বলে, নির্বাচিত গভর্নমেন্ট, এর চাইতে দুর্ভাগ্যজনক আর হতেই পারে না। এখন একটা গণতান্ত্রিক দেশ, এই দেশটা পৃথিবীর সবচাইতে প্রাচীন এবং বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাদের কালচার আছে, তারা বারবার বলার চেষ্টা করছে যে 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 চুক্তিটা আছে সেই চুক্তিটা একটু পড়ো। গৌতম দাও তো কমপক্ষে 10 বার বলছে যে চুক্তিটা পড়ো। না রাজনীতিবিদ পড়ে, না সাংবাদিক পড়ে, না অফিসাররা পড়ে, কেউ পড়ে না। একটা লোকও পড়ে একটা কথা এটার উত্তরও দিল না। যে উত্তরটা এটা জানে সবই না, আমার মনে হয় আসলে জানেই না, এরা পড়েই নেই। এই রাস্তার টোকায় ওই রাস্তায় দাঁড়ায় গালিগালাজ করার মতো এদের অবস্থায় সবাই। এই জঙ্গি জেহাদি যদি অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে থাকে, ডিপ্লোমেসিতেও ঢুকে থাকে, তাহলে যাব কোথায়? যাওয়ার তো জায়গা নেই। একদিন এখানে এই হামাসের মতো কাজ করলে, ইসরায়েলের উপরে সাধারণ মানুষ ফেস্টিভ্যালে ছিল, একটা অনুষ্ঠানে ছিল, সেই অনুষ্ঠানে গিয়ে হামলা করলে, মানুষ নারী শিশু মেরে ফেললে, আর কি করলে ধরে নিয়ে আসলে কিছু, তাতে কি লাভটা কি হলো? লাভটা হলো পুরো গাজাটাই চলে গেছে। আর কোনোদিন এই গাজা ফিরে আসবে হামাসের কাছে? কার কাজ করলে? কাজটা করলে তো ইসরায়েলের হয়ে। ইসরায়েল টাকা দিলে, হাজার হাজার কোটি টাকা দিলে তো এই কাজটা করার কথা না। তো যাই হোক, তো হামাস ইসরায়েলের ভাগ্য যদি কেউ নিতে চায়, জনগণ দিবে না, বাংলার মানুষ জানে কে কি চায়। এই ইনুস আর এদের কারণে বাংলার মানুষ, একেবারে গ্রামের মানুষ বুঝে ফেলছে ঘটনা কি হচ্ছে, কি হলো। যার মেয়েটা ধর্ষিত হলো, যার ছেলেটা গুলি খেয়ে মারা গেল, গণপিটুনিতে মারা গেল, যে শিক্ষক চাকরিচ্যুত হলো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথায় হাজার হাজার শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, যেসব বিচারকদের চাকরিচ্যুত করা হয়েছে, জাস্ট তাড়িয়ে দিছে। বিচারকদের চাকরি খাওয়া যায় না, তাদের একটা ইমিউনিটি আছে, তাদের একটা প্রিরোগেটিভ আছে, তাদেরকে যখন তখন চাকরিচ্যুত করা যায় না। একমাত্র প্রেসিডেন্ট পারে একজন বিচারকের চাকরি খাইতে, তাও তাকে উপযুক্ত কারণ দর্শাইতে হবে। হয় সে পাগল হয়ে গেছে ডিক্লার দিতে হবে, অথবা সে নৈতিক স্খলন ঘটছে, এরকম কিছু অপরাধ থাকলে তখন সেটাকে। তাছাড়া কোনো বিচারকরে আপনি ইচ্ছে করলেন আর বললেন, আপনার মনোভূত হলো না, আর বাইর করে দিলেন, হবে না। তা কি করছেন? কয়জন বিচারকের চাকরি খেয়েছেন? কোনো বিচারকই রাখেন নাই, সব ধাওয়াই বাইর করে দিচ্ছেন। তা এই যে মবক্রেসি, এই যে এটা দিয়ে আপনি শিক্ষক, বিচারক, আইনবিদ, 41 জন আইনবিদকে সরি আপনি একসাথে জেলে ঢুকাইলেন। কোথায়, কোন জায়গায় আইনবিদদের, যারা মানুষকে প্রোটেকশন দেয়, জামিন দেয়,
এই দুই একটা আকামের কথা বললাম, ইউনূসের সময় যে আকামগুলো হয়েছে, সেই আকামগুলো সেই ইউনূসের স্বীয় কীর্তি ধ্বজা ধরে আপনিও সেই এক পথে যাবেন। ইউনূস তো বেহায়া, আপনিও কি বেহায়া? আপনার কি ইজ্জত মান নাই? আপনি ইউনূস তো প্রধানমন্ত্রী না, আপনি তো প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। আপনার দেশ চালাইতে হবে না? আপনি দেশ চালাইতে হলে আপনাকে যাকে দরকার তার সাথে ভালো ব্যবহার করবেন, তাকে ম্যাক্সিমাম এক্সপ্লয়েট করবেন। এটাই আপনার ডিপ্লোমেসি। জি, ভারতের কাছ থেকে যত বেশি সুবিধা আনতে পারেন, আপনি চারিদিকে ভারত দ্বারা বেষ্টিত। তো ভারত ছাড়া আপনাকে সাহায্য করারও কেউ নাই, ক্ষতি করারও কেউ নাই। ভারত যদি ক্ষতি করতে 54 বছরে, তাহলে বুঝতেন যে কত ধানে কত চাল। থ্যাংক ইউ। একেবারেই সঙ্গে থাকুন। গৌতম দার কাছে দুটো প্রশ্ন রেখে গেছিলাম যে এর কোনো অগ্রগতি আছে কিনা, আর এই প্রশ্নের পরে আমি যেটা জবাবের পরে আমি যেটা প্রশ্নটা এখনই রাখি, যে আপনি বলছিলেন তারেক রহমানের ক্ষমতার টলমল। তারেক রহমান তো নির্বাচিত হয়েছেন, তাকে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী। তিনি, তার ক্ষমতা এত দুর্বল হবে নাকি যে টলমল হবে? 2024-এ তো শেখ হাসিনাও নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে তো গদিকর করছিলেন, তাই না? ক্ষমতায় ছিলেন। তিনিও তো, তাকে আগস্টেও তো ক্ষমতাচ্যুত হতে হলো, তাই না? তার আগে কি কেউ ভেবেছিল? তার আগে কেউ বুঝতে পেরেছিল যেটাকে, যে ছাত্র কোটা আন্দোলনটা তাকে আসলে ক্ষমতাচ্যুত করার আন্দোলন? তা তো বোঝেনি। আজকেও গ্যাসের যে আন্দোলন, সেটা তার একটা ক্ষমতাচ্যুত করার আন্দোলন। কারণ সেই ভয়ে তিনি একটা কনস্টিটিউয়েন্সি দেখতে চাইছেন, যে কনস্টিটিউয়েন্সিটা ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি, তাকে সন্তুষ্ট করতে চাইছে। সেই কারণে এমনই অবস্থা দেখুন, মানে কতগুলো মানে সংযোগ এরকম, যে ঠিক এই অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা প্র্যাকটিক্যালি একটা ক্যাঙ্গারু কোর্ট, যেটা অবৈধভাবে গঠিত, এখানে আপনি সাংবাদিকদের বিচারের জন্য নোটিশ দিচ্ছেন। সেখানে আপনি জেল থেকে মোজাম্মেল বাবু, রূপা গাঙ্গুলি এবং রূপা গাঙ্গুলি না, রূপা পারানা রূপা এবং আরেকজনকে আপনি নোটিশ দিচ্ছেন, শ্যামল দত্তকে, যে তাদের আইসিটিতে নিয়ে আসবেন। কারণ তাদের সম্পর্কে বলা হয় তারা নাকি শেখ হাসিনা পন্থী বা আওয়ামী লীগ পন্থী, এবং যেটা ওদের ভাষায় স্বৈরাচারের পক্ষের লোক। এবং সাংবাদিকদের এবং বাকি সাংবাদিকরা নীরব হয়ে আছে, তারা কেউ কিছু বলছে না। যত সাংবাদিক সংগঠন সব কিন্তু নীরব হয়ে আছে। মানে এদের সাংবাদিক সংগঠন করার কোনো নৈতিক অধিকার আছে কিনা আমার প্রশ্ন আছে। আমরা তো বাইরে থেকে বললে মনে হবে যে আমরা হস্তক্ষেপ করছি, তাই না? বলা তো উচিত যারা বাংলাদেশের সাংবাদিক সংগঠন, তাদের বলা উচিত যে এইটা কি হচ্ছে। কারণ সেটা একই সঙ্গে যখন ভারতের সফর বাতিল হচ্ছে, তার সঙ্গে সেটাও হচ্ছে। এইটা দিয়ে তুই ভাবছে যে জামায়াত ইসলামী বা ওই এনসিপি, তাদেরকে সন্তুষ্ট করা যাবে। ওটা সন্তুষ্ট করা যায় না। যে একবার রক্তের স্বাদ পেয়েছে যে বাঘ, সে কিন্তু রক্ত নিয়েই ছাড়বে। কারণ তাদের ধারণা হচ্ছে যে তারা চাইলে একটা নির্বাচিত সরকারকে হটাতে পারে, হটিয়ে প্রমাণ করেছে, হটিয়ে দিয়েছে। তাদের পেছনে ডিপ স্টেট ফিফ স্টেট যাই থাক, এখানেও তারা কিন্তু সেই ধরনের একটা ক্ষমতায় তারা কিন্তু ভাবছেন যে দরকার হলে তারাও সেটা করতে পারে। একইভাবে কিন্তু তখন দেখবেন হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে, সবই হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষ তো ক্ষুব্ধ, এখন গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, যে কারণে ক্ষুব্ধ। কলকারখানা বন্ধ, মূল স্রোতের মিডিয়ায় খবর হচ্ছে কত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে। বন্ধ যদি হয়ে যায় তাহলে কত শ্রমিকের চাকরি ছাঁটাই হচ্ছে, সেটা তো ব্যাপার না। এখন এইগুলোকে, এটা তো বাস্তব পরিস্থিতি। ফলে এই জন্য আমি কিন্তু 2023 সালে যখন আমি গিয়েছিলাম বাংলাদেশে অক্টোবর মাসে, আমি কিন্তু ফিরে এসে ঢাকায় একটা গোল টেবিল বৈঠকে আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। এবং সেই বিস্ফোরণের আমার কথাটা ছাপা হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে। এমনকি পরবর্তীকালে ইউনূসের প্রেস সেক্রেটারি সে আমার ভাষণটাকে আবার ফেসবুকে পোস্ট করেছে, যেহেতু গৌতম লাহিড়ী তো বলেছিল। তা আমি আজকে বলছি যে এখনো কিন্তু সেই বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে দাঁড়াচ্ছে। এবং এই দাঁড়ানোটার কারণ হচ্ছে সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণ। তারা জানেন না কিভাবে সরকার চালাতে হয়, তারা জানেন না
কিভাবে কূটনীতি করতে হয়, কে তাদের পাশে বন্ধু হয়ে থাকতে পারেন সেটা তারা জানেন না, বন্ধু চিনতে পারেন না। তারা ভাবছেন পাকিস্তান আর চীনের সঙ্গে থাকলেই, আমি এটা শুনেছি, যেটা আমি আজকে ন্যাচারালি এ নিয়ে অনেক তদন্ত বা অনেক পর্যালোচনা, অনেকের সাথে কথা বলছিলাম, হঠাৎ এরকম সিদ্ধান্ত। কারণ দেখুন, প্রেস বিবৃতিরাতে মুখপাত্র তিনি একতরফা বিবৃতি বাংলা এবং ইংরেজিতে পাঠ করেছেন, তিনি কোনো প্রশ্ন নেননি, তাই না? একতরফা পাঠ হয়েছে এবং সেটা লিখিত বক্তব্য থেকে তিনি পাঠ করেছেন। কিন্তু আমি যেটা পরে খোঁজ নিতে গিয়ে জানলাম, একটা কতগুলো কেউ কেউ আমাকে বলেছে, আচ্ছা তাদের সফর কেন ভারতের গণমাধ্যম ঘোষণা করবে, এটা নাকি আপত্তিকর। এগুলো নয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরিষ্কারভাবে একটা মেরু বিভাজন হয়ে গেছে। সেই বিভাজন এক পক্ষ চায় না যে তারেক রহমান ভারতের সঙ্গে সখ্যতা রাখুক, আর এক পক্ষ তারা চায় চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা আরো বেশি নিবিড় করা হোক। কিন্তু এটা যারা চাইছেন, আমার মতে, আমি জেনে বলছি যে নড়বড়ে কেন বলছি, এইটাই কারণে, এটা যারা বলছেন তারা কিন্তু চান যে তারেক রহমানের গদিটা নড়বড়ে হোক। এটা তাদের আসল লক্ষ্য, যেটা তারেক রহমানও বুঝতে পারছেন, অথচ তাকে বাঁচাতে পারে ভারত। কিন্তু সেই বন্ধুত্বের হাত তিনি বাড়াতে চাইছেন না, তিনি একটি অদ্ভুত ধরনের দাবি করে বসলেন, এবং সেই দাবিটা হচ্ছে এমন যে তাকে বলতে হবে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে কোনো আশ্বাস না দিলে তারা নাকি ভারতে আসবেন না। তো ভারতে না আসা তো অনেকটা চোরের ওপর রাগ করে মাটি দেখে। তো ভারত যদি বলে ঠিক আছে আমরা আর কাঁচামরিচ দেবো না, বিদ্যুৎ দেবো না, ডিজেল দেবো না, তাহলে কি করে সামাল দেবেন? পাকিস্তান দেবে আপনাকে? না দিতে পারবে। বা কেউ কেউ দেখলাম অতি উৎসাহী, আবার সামাজিক মাধ্যমে লিখেছেন পাকিস্তান থেকে জ্বালানি আসবে। আর আসবে কোথা দিয়ে? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আসতে গেলে আকাশ সীমানায় তো নিষিদ্ধ, তাই না? তা আসবে কোথা থেকে? গ্যাস আর ডিজেল কি আকাশ পথে উড়ে আসবে, না কোথা থেকে উড়ে আসবে? স্থলপথে আসা সম্ভবই না। এগুলো সব মন গড়া কতগুলো অদ্ভুত কাল্পনিক কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু আমি জানি সব বুঝতে পারছেন যে এটা তারেক রহমান সরকার কিন্তু বোকামি করছেন। অতি সাধারণ সাধারণ স্তরের মানুষ, নিম্ন গরিব মানুষ, তাদের অবস্থা দুর্বিষহ। তারা প্রতিদিন, তারা যদি সামাজিক মাধ্যম খুলে দেখেন, দেখতে পাবেন কি প্রচুর পরিমাণে মানুষ চাইছেন যে আবার শেখ হাসিনা ফিরে আসুক, আবার শেখ হাসিনা ফিরে আসুক। তাদের একটা ভরসাস্থল, ফলে শেখ হাসিনা যে ভোটটা পেতেন, আমার ধারণা তার থেকেও আরো অনেক বেশি তার সমর্থক বেড়ে গিয়েছে। যেটা আমি বলছি, এখনো আমি বিশ্বাস করি, এবং এখনো আমি শেখ হাসিনাকে অবিশ্বাস করি না। তিনি যখন বলেছেন ডিসেম্বরে যাবেন যখন, এরা প্রত্যেকে দেখতে পাবেন কি ধরনের বিপুল জনসমাগম হচ্ছে সীমান্ত জুড়ে। হ্যাঁ বিপুল, তারপরে প্রশ্ন থাকলে বলতে না, পারেন। আমার আরেকটা প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্নটা রেখে গেছিলাম, সেটা উত্তর। ভারতের রিয়েকশনটা কি তাহলে এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়? প্রথম কথা হচ্ছে যে গত রাতেই দীনেশ ত্রিবেদী বলেছেন, সেটা ভারতের রিয়াকশন। দীনেশ ত্রিবেদী বলেছেন যে ভারতেরও মানে এই সরকারেরও একটা যুক্তি আছে, আমাদেরও যুক্তি আছে, কিন্তু এই যুক্তির মধ্যেও কিন্তু বৈঠক হওয়া উচিত এবং বৈঠকটা দ্রুত হওয়া উচিত, এটাও বলেছেন। আর ভারতের আজকে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা তারা কিছু বলতে চাননি। তারা প্রথম কথা বলেছেন যে পাগলের কোনো জবাব হয় না, পাগলের কোনো জবাব হয় না। তারা আগামীকাল যখন ব্রিফিং হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন এই প্রশ্নগুলো হবে। তখন আমাদের তো মুখপাত্রই জবাব দেন, ভারত সরকারের নীতি ঘোষণা করেন। বাংলাদেশের মতো রোজকার এরকম কিছু হয় না। ফলে আমরা আশা করছি যদি কাল, নিশ্চয়ই অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন এই বিষয়টা নিয়ে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বক্তব্য বলবেন। কিন্তু এটা মোটামুটি তুমি যেটা বলছো যে প্রাথমিক ধারণা কি, প্রাথমিক ধারণা দুটো। প্রাথমিক ধারণার মধ্যে একটা ধারণা হচ্ছে কূটনীতিতে আপনি আপনার দাবি জানিয়েও একটা আলোচনার রাস্তা খোলা রাখবেন, এটা হচ্ছে এক, এটাই হচ্ছে আসল কূটনীতি। আর দ্বিতীয় কথা যেটা বলা হলো যে অ্যাবসার্ড কতগুলো দাবি, এরকম জানালে তো কোনো লাভ হয় না, না এরকম কোনো কথা আছে কোনো অ্যাবসার্ড, মানে যাকে বলে একেবারে যেটা ঘটছে বাংলাদেশে বলা হয় থিয়েটার অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ডিটি চূড়ান্ত। তারা চিঠি পাঠালেন, চিঠি পাঠিয়েছিল ইউনূস, বিএনপি কিন্তু এখনো চিঠি পাঠায়, বিএনপি সরকার ইউনূসই পাঠিয়েছিল, সেটাকেই ধরে বসে আছে।
ওই সেইটা অনুযায়ী করতে হবে। প্রত্যর্পণ প্রত্যর্পণের নিয়ম কানুন ইত্যাদি, তারা অতীতে শেখ হাসিনা কতজনকে প্রত্যর্পণ করতে পেরেছে? করতে পারতে পারেননি তো। নাকি আমেরিকা কোনো বঙ্গবন্ধু হত্যাকারীকে ফেরত দিয়েছে? দেয়নি তো। ভারতের থেকে কত প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে, অনেক যারা আর্থিক অপরাধী তাদের কাউকে পাওয়া যায়নি, কাউকে এখনো পাওয়া যায়নি, সব তাদের মামলা চলছে লন্ডনে কোর্টে। যেটা হতে হচ্ছে যে কোর্টে প্রমাণিত হতে হবে, এটা হচ্ছে প্রত্যর্পণ চুক্তির নিয়ম। সেই নিয়মটা জানেন না যে তা না, কারণ তারা জানেন যে এটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝবেন না, সেজন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু তাদের সঙ্গে সেইভাবে কিন্তু নেই, আর এটা নেই। এবং তারা যদি মনে করেন যে আওয়ামী লীগ হচ্ছে ইররেলিভেন্ট, তা অপ্রাসঙ্গিক, তার কোনো প্রয়োজনীয়তাই নেই, তা তাকে নিয়ে সকাল থেকে রাত ভাবছেন কেন? সেটাই একমাত্র কূটনীতির শর্ত হচ্ছে কেন? শেখ হাসিনা তো ইররেলিভেন্ট, আপনাদের কথা অনুসারে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বলেছেন আওয়ামী লীগ ওটা ইররেলিভেন্ট। ইররেলিভেন্ট একটা দলকে নিয়ে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা করতে হচ্ছে, শর্ত দিতে হচ্ছে, মানে ওই শেখ হাসিনা ছাড়া আপনাদের তো রাতের ঘুম হচ্ছে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে এটা তো একটা সরকারের দুর্বলতার লক্ষণ। আমার মনে হয় শুভবুদ্ধি যদি কেউ দিতে পারেন, আমার মনে হয় তারেক রহমানকে কেউ শুভবুদ্ধি দিচ্ছেন না। তারা চাইছেন তারেক রহমান ব্যর্থ প্রমাণিত হোক, এটা চাইছে, সেই জন্যই তাকে বিপথে চালিত করছে। তার মানে আপনার কি মনে হচ্ছে যে গতদিনও আপনি বলছিলেন, পরশুদিন যখন আমরা কথা বলি তখন বলছিলেন যে 26 তারিখের মধ্যে তিনি আসবেনই, তারেক রহমান ভারত সফর, দিল্লি সফর করবেন, এখন আপনার কি মনে হচ্ছে? না, 26 তারিখের মধ্যে তো আসার তো আর কোনো সম্ভাবনা কিছু নাই, আর তো সম্ভাবনা নাই। কারণ যে ধরনের মানে ভাষা ব্যবহার করেছেন শর্ত দিয়ে, মানে আমার এটা ওইটাই তো আমি বলছি না, যে এমন একটা ভাব দেখানো হচ্ছে বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্রের মতো একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র, এমন একটা ভাব দেখাচ্ছেন। এবং নিজেদের ক্ষমতা, নিজেদের যোগ্যতা, নিজেদের মানুষের সমর্থন, সবটাকেই মানে আমি এক কথায় বলি যে ওভার এস্টিমেট করছি। আর ভারতের সৌজন্যতাকে বিনয়, দীনেশ ত্রিবেদী অত্যন্ত ভদ্রভাবে কথা বলেন, মার্জিত ভাবে কথা বলেন, এবং তিনি যেভাবে কথা বলেন তার মধ্যে কোনো পাছে দাদা মনে না করেন যে দাদা, বড় দাদা সুলভ ব্যবহার হচ্ছে, সেজন্য দীনেশ ত্রিবেদী সতর্ক থাকেন। তিনি এমন একটা, আমাকে কিন্তু অনেকেই বলেছে এখানে, দীনেশ ত্রিবেদী এত নমনীয় ভাব কেন দেখান, তিনি কেন কঠিন হয়ে সরাসরি কথা বলেন না? তিনি বলবেন না, তার কারণ তিনি চাইছেন যে ভারতের দাদাগিরি এটা যেন তার মাধ্যমে প্রকাশিত না, তিনি চাইছেন সেটা। আর আমি জানি না যে এটা আর একটা খবর বলতে, নতুন খবর আমি শুনলাম আজ সকালে, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাকুকের সঙ্গে দীনেশ ত্রিবেদীর মধ্যাহ্ন ভোজের বৈঠক হয়েছে। সে বৈঠকটা লম্বা বৈঠক হয়েছে, এবং সে বৈঠকের পরের এর আগে তো আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েই ছিল, সেটা দেখেছি সবাই। আজকে ব্রিটিশের, এবং আমি এটা জানি ব্রিটেন এখন তার মত পরিবর্তন করেছে। তারা এখানে ভারতে, তারা কিন্তু বহু সাংবাদিককে বলেছে আমরা এখন চাই বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক, তা না হলে বাংলাদেশটা আবার ভয় হচ্ছে যে জঙ্গিবাদের হাতে না চলে যায়, বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টের পর, যেখানে আল কায়দাদের প্রভাব অত্যন্ত বেড়ে গেছে। এবং আমাদের সাবেক যিনি গোয়েন্দা প্রধান ছিলেন, তিনি সম্প্রতি দুদিন ধরে দুটি পর্যায়ে তিনি তার বক্তব্য রাখছেন। এক হচ্ছে কিভাবে শেখ হাসিনার পতন হলো, আর দুই হচ্ছে তার পরবর্তী অবস্থায় কি। তিনি কিন্তু বলছেন যেভাবে জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে তাতে তারেক রহমানের জীবনও বিপন্ন হতে পারে, একথা তিনি বলছেন মনিরুল ইসলাম, আপনাদের যিনি গোয়েন্দা প্রধান ছিলেন। আপনারা সকলে দেখুন, শুনুন, এবং আমার তো মনে হচ্ছে চিন্তার বিষয় আছে বাংলাদেশ না। আমরা চাই না যে তারেক রহমানের কোনো ক্ষতি হোক, আমরা চাই তিনি শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন, তিনি যেন সঠিক বুদ্ধিতে নিজে যেন তিনি সেটা করেন। তিনি এই বাকি যে উপদেষ্টা হাবিজাবি যে লোক রয়েছে, যারা তাদের নিজেদের স্বার্থে, কতটা তারেক রহমানকে ব্যর্থ করার জন্য, যেমন শেখ হাসিনার সময়ও বেশ কিছু তার পরামর্শদাতা ছিলেন যারা কার্যত তাকে ডুবিয়েছেন বলে আমি মনে করি, এরকম তারেক রহমানের জীবনেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। ফলে এটা তার জন্য একটা সতর্কবাণী। বিপুল।
একদম। তার মানে আপনি আশা দেখছেন না এখন, আর এই যে সময় আজকে হচ্ছে 17 তারিখ, একটু পরে 18 তারিখ হয়ে যাবে। আপনি আশা দেখছেন না 26 তারিখের মধ্যে এই সফরের কোনো দেখুন, লক্ষণ? সফরের আগে কতগুলো প্রস্তুতি হয়। যদিও বলেছে যে দুই রাষ্ট্রের মধ্যে কথাবার্তা চলছিল, সবকিছুই হচ্ছে, কিন্তু এরা যে জায়গায় গিয়ে আটকে গেছে সেটা বাংলাদেশ যদি সেটা প্রত্যাহার না করে, যে আমরা শর্ত প্রত্যাহার করলাম, শর্ত প্রত্যাহার না করলে ভারত থেকে আমন্ত্রণ, আর তো আমন্ত্রণই জানাবে না, তাই না? তাকে তো আমন্ত্রণ জানানো আছে, তিনি যদি সেই শর্ত ছাড়া আসতে পারেন, সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে না যে না, শর্ত ছাড়াই যাবো। সময় নেই এখন, একমাত্র একটা সম্ভাবনা আছে, ব্রিক্স এর সম্মেলনের সময় যদি সময় করে আসতে পারেন, কিন্তু সেটাও খুব মানে সম্ভাবনা কম। কারণ গতকাল আপনাদের পররাষ্ট্রমন্ত্রীর তার বিদায় সম্বর্ধনা হয়ে গেছে পররাষ্ট্র মন্ত্রকে, সেখানে একটা নজরুল সন্ধ্যা অনুষ্ঠান হয়েছে, তারপরে সপরিবারে সমস্ত পররাষ্ট্র মন্ত্রকের যারা অফিসার, কূটনীতিবিদ, তারা সবাই ছিলেন সেখানে। তারা ফেয়ারওয়েল দিয়েছেন তাকে। ফেয়ারওয়েল কিসের জন্য? ফেয়ারওয়েল হচ্ছে 1 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সভাপতির দায়িত্ব নেবেন, ফলে তিনি হয়তো 29 আগস্টই চলে যাবেন। ফলে সেই সময় জাতিসংঘের অধিবেশন চলাকালীন তো তার পক্ষে আর আসা সম্ভব না। ফলে তিনি যদি না আসেন, আসতে না পারেন, ফলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর একজন তো পররাষ্ট্রমন্ত্রী দরকার। পররাষ্ট্রমন্ত্রী নেই, ফলে ব্রিক্সে আসাটাও আমার কাছে মনে হচ্ছে সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো ওই পররাষ্ট্র উপদেষ্টা হয়তো নামকা ওয়াস্তে আসবেন, হয়তো এমন হতে পারে। তারপরে পরবর্তী সময়ে একটা অন্য কোনো সময় যদি কোনো সময় ভারত থেকে বার করতে, কিন্তু আসার জন্য যে শর্ত আরোপ করেছে, এই শর্ত প্রত্যাহার না করলে তার আসা তো সম্ভবই না। একেবারে এই শর্ত একটা বড় জটিল পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে গেছে এই সফরকে, এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার কাছে আবার আসবো, ছোট করে হলো, সময়ও কম। আমি শরীফ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। শরীফ ভাই, এই যে শর্ত, তো আমরা মনে করেন এই যে দুই ভাই ঝগড়া করছে, বাড়িতে সম্পত্তি নিয়ে শর্ত দিচ্ছে, ঠিক আছে আমাকে এইটুকু জায়গা, এই অংশ আমাকে দিতে হবে, ওই অংশ ছেড়ে দিতে হবে, এইরকম শর্ত দেবে? দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কি শর্ত দিয়ে হয় নাকি? এইটা কি ট্রাম্প এবং এই কি নাম তার, মুস্তাফা খামেনি, মুস্তাফা, যে আবার যদি এইটা হয় আমি কিন্তু ওইটা করব, এই শর্ত হইলে আমি হরমুজ ছাড়বো, তারা যুদ্ধ করতেছে শর্ত। আমাদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে দুই দেশের সম্পর্ক শর্ত দিয়ে হয় নাকি? ট্রাম্পের শর্ত তো কতবার শর্ত দিল, আর কতবার যে সে যুদ্ধ শেষ করে দিছে। ট্রাম্প তো এ পর্যন্ত 41 বার যুদ্ধ, মানে ইরান উইন করে ফেলছে। কথার হেরফের করছে। হ্যাঁ, যুদ্ধ ইরান উইন করছে, সে যুদ্ধ শেষ, সব ফিনিশ। এটা করে আবার এসে তো হরমুজ নিয়ে আলোচনা করতে হবে, হরমুজ নিয়ে ওপেন করতে হবে তাড়াতাড়ি। আমি তো আগেই বলছি যে তোমার যদি এত গরজ থাকে হরমুজ ওপেন করো, তুমি করে ফেলো, কিন্তু সুপার পাওয়ার করে ফেলাও, তারপরে বলো যে হ্যাঁ আমি এটা করছি, তোমরা সবাই মেনে নাও। যেমন আজকে বলতে গেছে যে যে হরমুজ ইজ দি আমেরিকান টেরিটরি, এটা ডিক্লার দিচ্ছে তারা, হরমুজ আমেরিকান টেরিটরি। তো যা হোক, এখানে সে মোটামুটি একটা খানিকটা লাফিং স্টক বলে এটাকে, খানিকটা হয়ে গেছে, নিজেই ধ্বংস করে দিছে। তো এরকম এখন বাংলাদেশটাকে নিয়ে তো আমরা তো যেহেতু এখানে জন্মাইছি, এখানে লালিত পালিত, এখানে এই মাটিকেই তো আমরা ভালোবাসি। এই মাটির মানুষগুলো যে অপমানিত হবে, মানুষগুলো যে না খেয়ে থাকবে, এই মানুষগুলো যে দুঃখ দুর্দশার ভিতরে চলবে, এই জিনিসটা তো দেখতে চাই না। এই যে অর্বাচীন যারা যে এই যে তারেকের যে বুদ্ধি দিচ্ছে, তারেকের কিন্তু আছে, তারেক বাংলাদেশ শর্ত দিছে, তারেক হেঁটে চলে গেলেই হয়, ভারতের সাথে কথা বলার দরকার নেই, তো আমি আসতেছি বাস, এটা হলে। কিন্তু আমার শর্ত উঠছে কিনা, হ্যাঁ শর্ত উঠলে যাব, এই সব ওই বগিচগি করলে কোনো কাজ হবে না। একদম সে তাকে শর্ত দিছে, তারেক জানেই না যে শর্ত দিছে, জাস্ট চলে যাবে। মোদিজি দিছে, ইনভাইট করছে তাকে, সপরিবারে ইনভাইট করছে, তো যেদিন যে জিতছে সেই দিনই। তো তারপরে তো তার তো আর ওই দাওয়াত দেওয়ার বিষয়টা আমি বুঝলাম না। এই দাওয়াত কি উনি কি ঘোড়া দাবড়াই যাবে, নাকি প্রিন্স কোথা থেকে কোথায় যাবে, রাজার দোলাল,
এটা আমি বুঝে পাচ্ছি না। এখানে একটু নিচে নামতে হবে, মাটিতে মানুষের কাছে আসতে হবে। আর এটাই তো হয় বেশি বড় ধরনের আহাম্মক, তা না হলে সে বেশি চালাকি করতেছে। এটা দিয়ে ইয়াতে ভারত কেন কারোর সাথে, ওই বার্মার সাথেও পারবে না কাজ করতে, চলতে পারবে না। এটা ছাড়া আমি তো আর দেখি না কিছু, যেটা এটা সে গেলেই হয়। এই যে আর তার এই যে নড়ি টড়ি গুলো যেগুলো আছে স্পোকস পারসন, এগুলোর একটু বন্ধ করা, একটা থামাও, যে এরা তো কিছুই জানে না, না প্রেস বোঝে, না আইন বুঝে, না ডিপ্লোমেসি বুঝে, কি বুঝে এটাই তো বুঝি না। এটা তো পারে একটা জিনিস, সব জিনিসটা জামাত জঙ্গি জেহাদিদের হাতে ধরে দিচ্ছে, সব পুরো জিনিসটাই বাংলাদেশ রাষ্ট্রটাকে, রাষ্ট্রের সব কর্মকাণ্ড, রাষ্ট্রের অস্তিত্ব সব তার সব কিছুই এখন এদের হাতে তুলে দিচ্ছে। যা জামাত চায়, জঙ্গিরা যেটা চায় ওইটা করতেছে উনি। জঙ্গিদের চাওয়া আর জামাতের চাওয়ার ভিতরে তারেকের লোকজন যা বলছে, যা করতেছে, এর ভিতরে তো আমি পার্থক্য খুঁজে পাই না। তারা হাদি হত্যা নিয়ে আসে, জঙ্গিরা কি চাইছে? জঙ্গিরাকে শেখ হাসিনারে মেরেই ফেলতে চাইছে। তো তারেকও কি জঙ্গি নাকি? সে কি জিহাদি নাকি? সে কি জামাত নাকি? যদিও সে একবার বলছিল এক মারপেটের খালাতো ভাই, যা শিবির আর ছাত্রদল, সেটা বলছিল সে কত 20 বছর আগে। এখনো কি সেখানে বসে আছে? এটা মানে এটা নিয়ে আলোচনাই করা যায় না, এটা কোনো সুস্থ আলোচনাই করা যায় না। আলোচনা করতে গিয়ে হয় টেম্পারামেন্ট ঠিক থাকে না, আর তা নইলে অন্য কথা চলে আসে, ল্যাঙ্গুয়েজ চলে আসে, অন্য কিছু। তো যাও, যার বান্দর সে নিজেই না থাক। শরীফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করে আমি গৌতমদার কাছে যাবো, একটা প্রশ্ন উত্তর চাই। এই যে সম্পর্কের অবনতি, ভারতকে বাদ দিয়ে কি আসলে 450 কিলোমিটার যাদের সঙ্গে, 4500 কিলোমিটার যাদের সঙ্গে আমাদের ল্যান্ড বাউন্ডারি, তাদেরকে বাদ দিয়ে কি আমরা আসলে চলতে পারবো কিনা? হ্যাঁ, পারবো তো। ওই যে ইয়াতে রাওয়া ক্লাবের পাশে কিছু ইয়া আছে না, ওই যে কি বলে, ওই যে আমেরিকাতে বলে রাস্তায় পড়ে থাকে, এগুলো কি, এগুলো বলে হোমলেস। এগুলো হচ্ছে দিক বিদিক শূন্য, কিচ্ছু নাই, সেন্সমেন্স কিচ্ছু নাই। তারপরে খাইয়ে উঠে বলে যে আমি কি খাইছি, আরেকজনের কাছে জিজ্ঞেস করে। এই লোকগুলো এসে ক্যালকাটা দখল করতে চেয়েছে 4 ঘন্টার ভিতরে। আর কিছু আছে, একজন তো চাদর পড়াই দিছিল, তো শেখ হাসিনা কইছিল বউর শাড়িটা পড়াও, খালি চাদর পড়াচ্ছ কেন? তো এইগুলো আর কি, এগুলো দিয়ে কি করবে, কি হচ্ছে, এটা তো আমি তো মানে এটাতে একটা উন্মাদের মতো লাগতেছে। এটা কি যেন অপ্রকৃতিস্থ মনে হয় আমার এদের সবাইকে। এরা কোনো যুক্তি মানে না, কোনো কিছুই মানে না। এদের কাছে একটা জিনিস আমার মনে হয়, একটা ইলিউশন, একটা ফেয়ারি টেল আছে এদের কাছে মাথার ভিতরে। সেটা হচ্ছে যে টার্কি এসে সমর্থন দিছিল পাকিস্তানের সিঁদুরের সময়, টার্কি আছে, চায়না আছে টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে, আর মিগ নাই যে কি যেন ফাইটার বানাইছে, ওইগুলো নিয়ে আসে। তো বাবা 71 সালে যদি পাকিস্তানের সাথে যে সম্পর্ক ছিল চায়নার, সেই সম্পর্ক থাকলে তো আসার কথা, আসে নাই তো। চায়না আসা লোক না সে। এই রাজনীতিটুকু এখন এদেরকে আর বোঝানোরও সময় নেই আমার, মেজাজও নাই, বুঝাইতো ইয়ে করি। যেখানে রিক হয়ে বসে রয়েছে, ঘুরতেছে, যেখানে আমেরিকার প্রচন্ড চাপের মুখে রাশিয়া, চায়না আর ইন্ডিয়া এরা এক হয়ে আছে যে আমরা আমেরিকার সাথে সবাই ইন্ডিভিজুয়াল ব্যবস্থা করবো, ব্যবসা বাণিজ্য সম্পর্ক রাখবো, সবই রাখবো, কিন্তু আমাদের এই রিজিওনাল ব্যাপারে আমাদের গ্লোবাল যে মাল্টিপোলারিজম, এইটাকে বজায় রাখার জন্য ইউনিপোলারিজমে আর চলবে না, চলছে না, অলরেডি ফেল করে গেছে। তো সেইটা আর ব্রিক্স নিয়ে সামনে না এগোইলে ডলারের চোটে টেকা যাবে না। এটা শুধু ইন্ডিয়া বোঝে নাই, চায়না বোঝে নাই, রাশিয়া বোঝে নাই, এটা একেবারে নিচের যে আফ্রিকার লোকজনও বুঝে, ব্রাজিলও বুঝে, সবাই বুঝে, ইভেন ব্রিটেন বুঝে। ব্রিটেন কি করছে, ইন্ডিয়াকে একেবারে 90 বছরের দিচ্ছে না, 95% ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে তার ইন্ডিয়ার সাথে, ফ্রি অ্যাক্সেস।
ওইটার পরেই যখনই ট্যারিফ ঘোষণা করছে তারপরে তারপরে action নিয়ে নিছে। একদম ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে? এগুলো তো এরা তো লেখাপড়াও করে না, কিচ্ছু করে না, খালি জঙ্গি জিহাদি। আর তারেকের চারপাশে ঘিরে ফেলাইছে জঙ্গি জিহাদিরা। তা নাহলে এই ইমব্যালেন্স কথাগুলো, এই পাগলের প্রলাপ গুলো আসার কথা না ডিপ্লোমেসি থেকে। পরিষ্কার, খুব পরিষ্কার। গৌতম দা, একটা প্রশ্ন করি। গতকালকে এই ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট করেছিল, যেটি বাংলাদেশের বিভিন্ন পত্রিকা প্রকাশ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট করেছিল যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ডাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, এরকম একটা রিপোর্ট করেছিল। আপনার নজরে পড়েছে কিনা? এটা আসলে কি ইন্ডিয়ার আদালতের কাছে এটা গড়াচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে এই আজকেই দেখলাম বাংলাদেশে ভারতীয় 14 জন শীর্ষ ব্যবসায়ী এসেছেন বিনিয়োগ করার জন্য। এইটা আপনার নজরে পড়লো কিনা, এই সম্পর্কে আপনি একটু যদি বলেন। হ্যাঁ, দুটোই তো নজরে পড়েছে, নজরে পড়েনি তা না। এবার বাংলাদেশের কাছে ওরকম নতুন মনে হয়েছে ওই শেখ হাসিনা প্রত্যর্পণের রিপোর্টের আইনি ব্যাপারটা। ওটা আসলে আমরা ছোটবেলা থেকে জানি ওটাই নিয়ম। কারণ হচ্ছে ভারত যাদেরকে চেয়েছে লন্ডন থেকে, নাম বলে দিই, নীরব মোদী, বিজয় মালিয়া এবং ললিত মোদী, তাদের লন্ডনের আদালতে মামলা চলছে না। তো লন্ডনের আদালত যতক্ষণ না অনুমতি দেবে ততক্ষণ তো ভারত পেতে পারে না। তা শেখ হাসিনার ক্ষেত্রেও একই রকম নিয়ম। সে গোটা বিষয়টা শেখ হাসিনা তো অতিথি ভারতের। না, অতিথিতে তারাও তো ইউকেতে, তারা তো অতিথি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তো পার্টিও করছেন, তো হোটেলে পার্টিও হচ্ছে, জন্মদিন পালন হচ্ছে, পার্টি হচ্ছে, সবই তো ছবি সবাই দেখতে পাচ্ছে। কিন্তু মুক্ত পুরুষের মতো ঘুরে বেড়াচ্ছে। তো কিন্তু শেখ হাসিনা অতিথি, সব ঠিক আছে, কিন্তু তার আগে তো বাংলাদেশ সরকারকে যাবতীয় কাগজপত্র পাঠাতে হবে, তো তাই না? আইসিটি বলছে হাদির সব কাগজপত্র পাঠিয়ে দিয়েছে, কিন্তু এটার তো শেখ হাসিনার কাগজ পেয়েছে কি পাইনি, বাংলাদেশের মানুষই রায়ের কপি পড়েনি, তো আর এখন করে পাঠাবে। আমি যতদূর জানি, আমি অবশ্য আমার কাছে আমি জোগাড় করেছি, প্রচুর বানান ভুল আছে। মানে ওই সব জামায়াতিরা লিখেছে, তো প্রচুর সঠিক ইংরেজিও লেখেনি, ইংরেজি কারেক্ট করতে হচ্ছে অনেক জায়গায়। তা এখন সেইটা তারা যখন সেই বিষয়গুলো এখানে পাঠালে, তারপরে ভারত সরকার সেটা একটা আদালতে যাবে। আদালতে গিয়ে জানতে চাইবে এই যে ভদ্রমহিলার বিরুদ্ধে যে সমস্ত অপরাধ বলে বলা হচ্ছে, এগুলো কি সত্যি তিনি করেছেন, এগুলো কি মনে হয়, কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সেই কাগজ যে বাংলাদেশে তো আইসিটি ট্রাইব্যুনালের তো সাক্ষীদের নামই তো নেই, সাক্ষীদেরই তো তালিকা নেই, সেগুলো সব জানাতে হবে। এটা হচ্ছে নিয়ম। সেই নিয়মটা খলসা করে ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা হয়েছে যে এটাও লেখা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আলোচনাও হয়েছে, এবং আলোচনাতে বলা হয়েছে যে এটা কিন্তু প্রত্যর্পণের নিয়ম। এখন তো মনে হচ্ছে ওদের ধরে বেঁধে বসে একটা ক্লাস নেওয়া দরকার, না কিভাবে প্রত্যর্পণ হয়, কি করলে হয়। ওদের ধারণা একটা চিঠি লিখে দিলে পরের দিনই পাঠিয়ে দেওয়া যায়। এটা যে নিয়ম না কোনো সভ্য, এখন বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশে আমি দেখেছি লাল আলো জ্বললে গাড়ি চলে, ট্রাফিকে সবুজ হলে গাড়ি দাঁড়িয়ে যায়। এই তো আমি নিজের চোখে দেখা। মানে ওখানে তো কোনো নিয়ম কানুন বলে কোনো বস্তু নেই, তাই না? তো সেই একটা মানে ভারতে একটা 70-80 বছরের গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আজ পর্যন্ত কোনো অভ্যুত্থান ঘটেনি, কত ধরনের সরকার এসেছে, আজ পর্যন্ত সেনা অভ্যুত্থান ঘটেনি, আগামী কোনোদিনে ঘটবে এমনও তার কোনো সম্ভাবনা নেই, দেখা যায় না। আপনাদের তো এই দেশগুলোতে চতুর্দিকে তো অহরহতে সব ঘটনা ঘটে, তাই না? প্রধানমন্ত্রী তো প্রধান উপদেষ্টা তো ক্ষমতায় বসলেন, একটা লোক, চেয়ার খালি করে দেওয়া হলো, চেয়ার জোর করে খালি করা হলো, কারবার দিয়ে বসে পড়লেন, তাই না? একটি মিউজিক্যাল চেয়ার নাকি, কি নির্বাচনের মাধ্যমে আসেনি? আচ্ছা, পরবর্তীকালে তারেক রহমান নির্বাচনের মাধ্যমে এলেন, তা বৃহত্তম দলকে নির্বাচনের বাইরে রেখে, তাই না? আপনি যদি এখন এটা অনেকটা বলে না যে আমি কিন্তু মানে সেকেন্ড হয়েছি, পরে জানা গেল মাত্র দুজনই ছিল প্লেয়ার, দুজনের মধ্যে একজন তো সেকেন্ড হবেই, তাই না? একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, থার্ড তো কেউ নাই। তো এখন এইরকম একটা মেকি তাও মেনে নেওয়া গেল, ঠিক আছে নির্বাচন হয়েছে। ভারতের তরফ থেকে সৌজন্যতা দেখানো হয়েছিল এই কারণে যে
আচ্ছা চলো, জামায়াত অন্তত ক্ষমতায় আসেনি, একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় এসে, তখন তাদের সঙ্গে আমরা কাজ চালানোটা সম্পর্ক রাখবো। যেহেতু আওয়ামী লীগ সত্যি সত্যি তো নেই, আওয়ামী লীগের প্রত্যাবর্তন যখন হবে সেটা হতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ততদিন কি কোনো সম্পর্ক থাকবে না? সম্পর্ক তো রাখতেই হবে। কিন্তু সেইটাকে ভারতের দুর্বলতা ভেবে তারা এমন একটা ভান করছেন যে ভারতকে এসে যেন মাথা নত করতে হবে, যার কারণ দীনেশ ত্রিবেদী ভদ্রভাবে কথা বলছেন তার সঙ্গে। এখন এই ভদ্রতার তো একটা সীমা থাকে না, একটা সীমা থাকে। আমি তো বলছি এর পরের বার কাঁচা মরিচ পাঠালে না, অর্ধেকটা ভেঙে পাঠাবেন, তাহলে যাতে ঝাঁঝটা বুঝতে পারে। বাঙালিরা দাদা, বাঙালিরা হ্যাঁ? মুস্কুন দুবেকে দেখে অভ্যস্ত তো। মুস্কুন দুবে হ্যাট খুলে অফিসারের পিটে দিছিল, পুলিশ অফিসারে, তুমি আমার পিছিয়ে হাঁটতেছো কেন? মুস্কুন দুবে। হ্যাঁ, তো এখন ধরুন এরকম তো আমরা তো এরকম অসভ্যতা আমি করতে পারি না যে কাল থেকে ডিজেল দেওয়া বন্ধ করে দিলাম, সুইচ অফ করে দিলাম, বিদ্যুৎ দেওয়া সুইচ অফ করে দিলাম, তাই না? সেটা তো করা যায় না, সেটা তাতে মানুষেরও কষ্ট হবে। মানে সাধারণ মানুষের স্বার্থে ভারত যেটা করতে চায়, যে যৌথভাবে তাদের উপকার করতে চান, সেটা তারেক রহমান সরকার তো করতে দিচ্ছে না। তারেক রহমান সরকার তো মানুষের স্বার্থ নিয়ে তিনি কিন্তু খেলছেন। ফলে সেই জন্যই বলছি, এটা যদি কন্টিনিউ করে, এটা যদি চলে, তাহলে কিন্তু বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে পড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যত যাই ভাবে শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পরেও থাকতে পারে। সুতরাং তারেক রহমান সরকার যদি ভেবে থাকেন যে সেইভাবে এসছেন, ফলে ভয় কিসের? ভয়টা কিসের সেটা যেদিন চলে যাবেন সেদিন বুঝবেন কোথায় ভয় ছিল। আর এই যে ব্যবসায়ী প্রতিনিধি দল 14 সদস্যের প্রতিনিধি দল আসলো বাংলাদেশে, এটা কিন্তু আগেই কথা হয়েছিল